শোনা যাচ্ছে? নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, নমস্কার। ঠিক আছে। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, বেশ। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম, মানে দুটো সমস্যা আমরা দেখেছিলাম। মানে আমরা যেহেতু সংস্কৃত উচ্চারণটা আমরা আমাদের মাতৃভাষার সাথে একটা তুলনামূলক বিবেচনা করেই শিখছি, তো সেখানে আমরা বিশেষ করে নজর দিয়েছিলাম হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে। স্বরবর্ণের ক্ষেত্রে দুটো বিষয় দেখা হয়েছিল। একটা হচ্ছে প্রত্যেকটি স্বরবর্ণের স্পষ্ট উচ্চারণ, আর তার সাথে স্বরবর্ণের যে বৈশিষ্ট্য রয়েছে হ্রস্ব এবং দীর্ঘ, এই দুটো বিষয় স্বরবর্ণের ক্ষেত্রে যেটা বৈশিষ্ট্য, এই দুটো বিষয়কে আমরা একটু অভ্যাস করেছিলাম আমাদের মতো করে। মানে হ্রস্ব দীর্ঘ সেটা আমরা অভ্যাস করেছিলাম এবং হোম টাস্ক হিসাবে আপনারা সেটা দিয়েছেন সবাই। আচ্ছা, ওখানে একটা বিষয় দেখলাম, রিকারটাকে কেউ দীর্ঘ, মানে অনেক কেউ, মানে কেউ কেউ করেননি। রি, মানে যেমন অকারের দীর্ঘ আকার, ইকারের দীর্ঘ ইকার, উকারের দীর্ঘ রয়েছে দীর্ঘ উকার, সেরকমই রিকারেরও দীর্ঘ রয়েছে রিকার। ঠিক আছে, রি, রি, দীর্ঘ রিটা অনেকেই করেননি দেখলাম। ঠিক আছে, তো দীর্ঘ রিটাও আমরা আমাদের উচ্চারণে পাবো এবং বর্ণমালাতেও ওটা রয়েছে, এবং আমরা বিভিন্ন শ্লোকের ক্ষেত্রে শব্দের উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘ রিকারটাকেও পাবো। তাহলে দীর্ঘ রিকারটাকে টানতে হবে, যেমনটা দীর্ঘ বর্ণগুলোকে একটু, মানে একটু বেশি সময় নিয়ে বলছেন সেরকমই। আচ্ছা, এবারে দেখুন, আমরা হ্রস্ব দীর্ঘের জন্য খুব একটা সহজ একটা শ্লোক নেব। আমরা তো আমাদের যেগুলো আমরা দেখেছি সেগুলো আমাদের ওগুলো থিওরি, সেটা আমরা কিছুটা অভ্যাসও করেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখুন, এখানে হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ, এটার অভ্যাসের জন্য আমরা কিছু, মানে কতটা আমরা আমাদের শিখেছি, কতটা আমরা ব্যালেন্স করতে পারছি, তার জন্য আমরা দু একটা সহজ শ্লোক অভ্যাস করব তার জন্য, যেখানে হ্রস্ব এবং দীর্ঘ বর্ণের একটা মিশ্রণ রয়েছে। ঠিক আছে, যাতে আমরা শ্লোকে এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, দেখুন, প্রথম যে শ্লোকটা রয়েছে খুব সহজ শ্লোক। এখানে দেখুন, প্রথম যে তিনটে রয়েছে সবগুলোই দীর্ঘ। বে, দা, নাম, তিনটি স্বরবর্ণই দীর্ঘ। সা দীর্ঘ, মকার আবার হ্রস্ব। বে, দো দুটোই দীর্ঘ, তারপরে স্মি হ্রস্ব। খেয়াল করে দেখুন। এবার এটা যেহেতু অনুষ্টুপ ছন্দে রয়েছে, তো ছন্দবদ্ধ হওয়া মানে আমরা সেটাকে একটা নির্দিষ্ট রিদিমেই পড়ব। ঠিক আছে, আচ্ছা, একটু 1 মিনিট, 1 মিনিট। হ্যালো।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওদের এখন কি পাঠাবো, ইন্টারনাল নাকি সবটাই? আচ্ছা আচ্ছা, ইন্টারনাল কি তোমাকেই পাঠাবো? আচ্ছা তোমাকেই পাঠাবো। আচ্ছা আমি একটু ক্লাস নিচ্ছি, আমি রাত্রে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু অনুষ্টুপ ছন্দে রয়েছে, তো একটা অবশ্যই ছন্দবদ্ধ হওয়া মানেই একটা নির্দিষ্ট ছন্দে সেটা পড়া হবে, মানে রিদিমে পড়া হবে সেটাকে। আচ্ছা, যেমন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক বেশিরভাগটাই অনুষ্টুপে আছে ওখানে, তো ওই যে আমরা সুরটা পড়ি ওরকমই পড়বো আমরা। আচ্ছা এখানে দেখুন, তাহলে হ্রস্ব দীর্ঘগুলো একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে পড়ছি, একটু হ্রস্ব দীর্ঘগুলোকে খেয়াল করুন। মানে দীর্ঘগুলোকে একটু টানছি আর হ্রস্বগুলোকে একেবারেই টানছি না। দেখুন, বেদানাম সামবেদোস্মি, খেয়াল করুন দীর্ঘগুলোকে টানা হলো, যে দুটো হর্ষবর্ণ আছে সেগুলোকে একেবারেই টানা হলো না। দেখুন, সা ম, মটাকে টানলাম না, স্মি এটাকেও টানলাম না। বেদানাম সামবেদোস্মি, দেখুন। তারপরে দেখুন, দেবানা তিনটেই দীর্ঘ, তারপরে মস্মি হ্রস্ব, ওয়া দীর্ঘ, স বহ হ্রস্ব। তাহলে দেবানামস্মি বাসবহ। নেক্সট, ইন্দ্রিয়া, ইন্দ্রি দুটোই হ্রস্ব, তাহলে এগুলোকে একেবারেই টানবো না। ইয়া নাম দুটোকে টানতে হবে যেহেতু দীর্ঘ, তাহলে মনস চাস্মি, এখানে মনস চা, চাটা দীর্ঘ, বাদ বাকি সবই হ্রস্ব। দেখুন, ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি। তারপরে ভূতানা তিনটেই দীর্ঘ, ভূতানামস্মি চেতনা। আচ্ছা আরেকবার বলছি, বেদানাম সামবেদোস্মি, দেবানামস্মি বাসবহ, ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি, ভূতানামস্মি চেতনা। ঠিক আছে, দেখুন এই হ্রস্ব দীর্ঘকে এবারে আপনাদেরকেও শ্লোকে এই বিষয়টাকে অ্যাপ্লাই করতে হবে। মানে হ্রস্ব হলে সেখানে একেবারেই সময় নেব না, হ্রস্ব বর্ণ আসা মানেই আমি ওটাকে টাচ করে ইমিডিয়েট পরের বর্ণে মানে চলে যাব, কিন্তু যখন দীর্ঘ আসবে সেটাকে একটু করে টানব। এই জিনিসটাকে এবারে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে শ্লোকের ক্ষেত্রে। আচ্ছা, তো আচ্ছা এক কাজ করুন দেখি, প্রত্যেকেই আমার সাথে সাথে মানে একজন করে স্পিকারটাকে অন করবেন, আর আমি যেমন বলবো ঠিক শুনে শুনে তেমনটাই বলবেন, হুবহু, ঠিক আছে? মানে কোনো রকম নিজেদের কোনো রকম কিছু চেষ্টা করবেন না, যেমনটা শুনবেন কানে ঠিক তেমনটাই বলবেন। আচ্ছা, প্রথম এক এক করে আমি প্রত্যেককেই বলাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে গোপালচন্দ্র মণ্ডল। ইয়েস। ওকে, ঠিক আছে, শুনবেন, হ্যালো। যেমনটা শুনবেন তেমনটা বলবেন, ঠিক আছে? মানে আমরা এক একটা শ্লোককে চারটে অংশে বলবো, মানে হ্যাঁ ঠিক আছে, সেভাবে বলবেন শুনে শুনে। আচ্ছা চলুন। মানে শোনার পরে বলবেন, আচ্ছা আচ্ছা, জাস্ট মন দিয়ে শুনুন, হ্যাঁ হ্যাঁ তারপরে শোনার পরে আপনি বলবেন, আবার আমি বলবো, তারপরে আপনি বলবেন, যতটুকু অংশ আমি বলবো আপনি রিপিট করবেন। বেদানাম সামবেদোস্মি,
বেদানাং সামবেদাস্মি। হলো না, ঠিক আছে। দেখুন দীর্ঘ যেগুলো সেগুলোকে টানতে হবে। হ্যাঁ। বেদো দুটোই দীর্ঘ। আরেকবার শুনুন, তারপরে বলুন ঠিক করে। বেদানাম সামবেদোস্মি। বেদানাং সামবেদাস্মি। এই জায়গাটা হচ্ছে না, বেদো এই দুটোকেই টানতে হবে। হ্যাঁ, আরেকবার। বেদানাম সামবেদোস্মি। বেদানাং সামবেদাস্মি। দেবানামস্মি বাসবঃ। দেবানামস্মি ভুলেই যাচ্ছে। ঠিক আছে, আরেকবার। হুম। দেবানামস্মি বাসবঃ। বেদা দেবামস্মি বাসব। আচ্ছা, বিসর্গকে আমরা কি বলবো? হ বলবো, কেমন? তাহলে বা সা বহ। ব আছে, ব বিসর্গ, তাহলে ওহ। বলুন বহ। বহ। এরকম বিসর্গ যেখানে যেখানে আসবে আমরা আপাতত এরকমই বলবো। ঠিক আছে, ঠিক আছে। দেবানামস্মি বাসবঃ। দেবানামস্মি বাহ বাসবঃ। বাসবহ। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়াণং মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। আচ্ছা, একটা সবাইকে বলে রাখি একটা বিষয়। দেখুন যেখানে যেখানে দীর্ঘ আসবে, হ্রস্বের ক্ষেত্রে হয়তো একটু আপনাদের এখন একটু ব্যালেন্স একটু সমস্যা হতে পারে, কিন্তু যেখানে যেখানে দীর্ঘ আসবে এতটুকু মাথায় রাখবেন যে দীর্ঘ বর্ণ আসা মানে আমি সেটাকেই টানবো। যেখানে যেখানে দীর্ঘ আসবে। ঠিক আছে গোপাল বাবু, আপনি স্পিকারটা অফ করুন। আচ্ছা, নেক্সট মৌ ম্যাডাম, ঠিক। মৌ দাস। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি একই রকম ভাবে শুনে শুনে বলুন। বেদানাম সামবেদোস্মি। বেদানাম বেদোস্মি। দেবানামস্মি বাসবঃ। দেবানামস্মি বাসবঃ। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি। ইন্দ্রিয়াণং মনশ্চাস্মি। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। ওকে, ঠিক আছে, বেশ। নেক্সট। আচ্ছা, নিভা মুরারি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, একই রকম ভাবে। আচ্ছা, আপনি পরের শ্লোকটা বলুন, হ্যাঁ, শুনে শুনে। আচ্ছা সেকেন্ড যে শ্লোকটা আছে, দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা, এখানে ঠিক যেমনটা এখন শুনবেন তেমনটাই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? চলুন। হ্যাঁ। পশ্যমে পার্থরূপাণি। পশ্চিমে পার্থরূপাণি। শতশোথসহস্রশঃ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ম্যাডাম? শতশোথসহস্রশঃ।
আরেকবার হ্যাঁ একটু শতশোথ সহস্রশঃ বলুন শতশোথ সহস্রः শত নানাবিধানি শতশোথ দিব্যানি সহস্রः আচ্ছা শোনার পরে বলবেন নানাবিধানি দিব্যানি আচ্ছা নানাবর্ণাকৃতিনি চ নানাবর্ণাকৃতিনি চ ওকে ঠিক আছে ম্যাডাম আচ্ছা নেক্সট রঘুনাথ বাবু আচ্ছা প্রথম শ্লোকটায় হ্যাঁ স্যার প্রথম শ্লোকটায় আমরা এভাবে অভ্যাস করব স্যার ওকে হ্যাঁ বেদানাম সামবেদোস্মি বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা ভূতানামস্মি চেতনা। ওকে ঠিক আছে ওকে ঠিক আছে নেক্সট রেণুকা ম্যাডাম হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার ম্যাডাম আচ্ছা আমরা দ্বিতীয় শ্লোকটা বলবো হ্যাঁ? হুম, বেশ ঠিক আছে। পশ্য মে পার্থ রূপাণি পশ্যামে পার্থ রূপাণি শতশোথ সহস্রশঃ শতশোস্থ সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ নানাবর্ণাকৃতিনি চ। ঠিক আছে ম্যাডাম আচ্ছা নেক্সট রুম্পা ম্যাডাম আচ্ছা ম্যাডাম শোনা যাচ্ছে স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ বলছি, এমনিতে আমরা বাংলায় কয়রি হলে ক্রি বলি, আর এটি সংস্কৃতে ক্রু হবে, মানে হ্যাঁ কয়রির সংস্কৃতের উচ্চারণটা? ক্ষেত্রে রিকারের উচ্চারণটা বিগত ক্লাসে বলা হয়েছিল একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রি এবং উকার এবং রিকার দুটোর একটা মাঝামাঝি মানে রু আচ্ছা আচ্ছা। এরকম ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা রুম্পা ম্যাডাম শোনা যাচ্ছে ম্যাডাম আপনার ভয়েস কিছু আসছে না আচ্ছা ঠিক আছে শকুন্তলা ম্যাডাম আপনি স্পিকারটা অন করুন হ্যাঁ স্যার। আচ্ছা প্রথম শ্লোকটা বলুন ঠিক আছে শুনে শুনে বেদানাম সামবেদোস্মি বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসবঃ দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি
ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। ওকে, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, নেক্সট শিউলি সেন ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, পরের শ্লোকটা, দ্বিতীয় শ্লোকটা। পশ্য মে পার্থ রূপাণি पश्य मे पार्थरूपाणि शतशोऽथ सहस्रशः शतशोऽथसहस्रशः नानाविधानि दिव्यानि नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च। नानावर्णाकृतीनि च। বাহ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, নেক্সট শিমলি ম্যাডাম। শিমলি ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু। আচ্ছা হ্যাঁ স্যার, ম্যাডাম, নমস্কার। প্রথম শ্লোকটা বলা হবে। বেদানাম সামবেদোস্মি वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना भूतानामस्मि चेतना। আচ্ছা, চেতনা। দেখবেন যেখানে হর্ষবর্ণ আসবে সেখানে একেবারেই মানে কি বলবো, কোনো রকম ব্রেকও নেওয়া যাবে না। যেমন এখানে আপনি করলেন মানে হর্ষবর্ণের ক্ষেত্রে একেবারে নো ব্রেক, মানে জাস্ট টাচ করে ইমিডিয়েট পরের বর্ণে যেতে হবে। ঠিক আছে, আরেকবার আচ্ছা বলছি। ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। এটা দেখবেন, আপনারা খেয়াল করবেন যে হ্রস্ব এবং দীর্ঘের ক্ষেত্রে যদি ব্যালেন্স না থাকে, আর যদি আপনি হ্রস্ববর্ণের ক্ষেত্রে একটু ব্রেক নেন, মানে ব্রেক বলতে একটু ওখানে স্টপ করছেন, একটু সময় নিয়েছেন, তাহলে দেখবেন কিন্তু রিদিমটা ওটাও ব্রেক করে যাবে। ওই জন্য আমি বিগত ক্লাসে বলেছিলাম যে হ্রস্ব দীর্ঘ যদি আমরা ঠিকঠাক ব্যালেন্স করতে পারি, তাহলে রিদিমটা হচ্ছে একটা মানে ওটা হচ্ছে বাই প্রোডাক্ট, ওটাকে নিয়ে আর ভাবতে হয় না। কিন্তু হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে ব্যালেন্স ভুল করলেই রিদিমটাও ব্রেক করবে। এটা মানে আপনারা যত এগোবেন তত মানে শ্লোক যত বেশি পড়বেন এবং আস্তে আস্তে বিভিন্ন ছন্দের শ্লোক যত পড়বেন, দেখবেন এটা একেবারে নিজেরাই মানে অনুভব করতে পারবেন যেটা হচ্ছে। ওই জন্য হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে ব্যালেন্সটা মানে প্রথম থেকেই আনতে হবে। ওকে, ঠিক আচ্ছা আছে স্যার, ম্যাডাম। আচ্ছা, ঠিক নেক্সট আছে, নমস্কার। শ্রুতি ঘোষ। শ্রুতি ম্যাডাম, শ্রুতি ম্যাডাম, শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যার একটা কথা যেটা সেটা হচ্ছে আমার গতদিন আসলে আমার ভিডিওটা আমি এই প্রথম মানে অনলাইন ক্লাস করছি, তো এই অন অফ ভিডিও এইগুলোতে আমি খুব ভীষণই মানে কনসেপশনটা একেবারে ক্লিয়ার নয়, তো আপনি জাস্ট একটু চেক করুন আমার ভিডিওটা অফ না হয়েছে না, কি। ভিডিও অফ আছে, অসুবিধা নেই, ভিডিওটা অন করতে হ্যাঁ, হবে না ক্লাসে। হ্যাঁ, আমি সেই জন্যই, আপনি বলেছিলেন না যে ভিডিও অন করার দরকার নেই। হ্যাঁ, ওই তো ওইটা কালকের ক্লাসে মানে মানে আমি দেখলাম না, ইট ওয়াজ লেফট অন মানে ভিডিওটা আর কি রয়ে গেছে, তো ওই জন্য জাস্ট চেক করতে না আপনাকে না, একটু বললাম। প্রথম ক্লাস ওটা বলা হয়েছিল আসলে প্রত্যেকের পরিচয় দেওয়ার জন্য, যেহেতু হ্যাঁ, হ্যাঁ, আপনারা তো দেখেছেন ক্লাসটা, ওটা হ্যাঁ, বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। প্রথম
প্রথম শ্লোকটা তাহলে প্রথম না দ্বিতীয় শ্লোকটা বলা হবে, ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ। এই শ্লোকটা। আচ্ছা আচ্ছা, ওকে। ওটা আপনি একবার বলে দেবেন কি? যে আমি তো জাস্ট এই জয়েন করেছি। আচ্ছা, না আপনি শুনে শুনেই বলুন। যেমনটা মানে এখন কি করবেন, ঠিক হ্যাঁ। যেমনটা শুনবেন হুবহু তেমনটা একটা মানে নকল করার চেষ্টা করবেন। আচ্ছা যেমনটা আপনি আচ্ছা। কানে শুনছেন তেমনটাই মুখ দিয়ে বলার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে নিজেদের দিক থেকে কোনো রকম এখন ইম্প্রোভাইজেশন কিছু করবেন না একেবারে। ওকে যেমনটা স্যার। এটা কেন বলছি না, হুম আমাদের এই রিদিমটাকে একেবারে খুব মানে যেহেতু এটা ছন্দবদ্ধ, আমরা চ্যান্টিং শিখছি, শ্লোক পড়বো, তো এটাকে একটা হুম নির্দিষ্ট তো একটা রিদিমে পড়তে হবে। রিদিমটা আর হুম, কি ঠিকঠাক যতক্ষণ না আমাদের বসছে ঠিকঠাক, ততক্ষণ আমরা ঠিক। তো আর মানে নতুন নতুন শ্লোক হোক বা আরো বেশি বেশি করে শ্লোক সেটা পড়তেই পারবো না। ওই জন্য রিদিমটা হচ্ছে প্রথম দিকে বসাতে গেলে ওই ঠিক। যেমনটা শুনছেন হুবহু তেমনটাই বলতে হবে, তাহলে ঠিক। রিদিমটা একেবারে বসে যাবে। ওকে স্যার। ওকে, ঠিক ওকে। আছে, বেশ। হুম। पश्य मे पार्थरूपाणि पश्य मे पारितारूपाणि शतशोत्थसहस्रशः शतशो शतशोत्थसहस्रशः नानाविधानि दिव्यानि नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च नानावर्णाकृतीनि च। না চহ নেই, বিসর্গ নেই ম্যাডাম। বিসর্গ নেই আমরা যে স্যার, হ্যাঁ হকারটা বলছি ঠিক। সেটা আসলে বিসর্গের জন্য হ বলছি, মানে আচ্ছা। আগের ক্ষেত্রে তালবেশ্বর পরে বিসর্গ ছিল বলে বললাম ওটা সহ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? না, এখানে বিসর্গ নেই। নেই মানে হ্যাঁ, তাহলে চ, এতটুকুই। শুধু চ। ওকে, হুম। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, ওকে। নেক্সট স্বপন বাবু, স্বপন মাইতি। স্বপন বাবু শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা রুম্পা ম্যাডাম, তখন আপনার সমস্যা হয়েছিল, আপনার সাউন্ড কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, মেবি কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। স্যার, এই যে কয় হর্ষরিতে আপনি ক্রু বলছেন, মানে ক্রু এরকম আর কি, আর আর দীর্ঘ কাজ থাকলে তাহলে উচ্চারণটা ওটা একটু কেমন টানতে হবে? হবে, একই রকম একটু টানতে হবে। আচ্ছা, মানে উই আসবে একটু হ্যাঁ, একটু যেমনটা মানে দীর্ঘের ক্ষেত্রে যেমনটা একটু টানছেন ওটাকে টানতে হবে একটু, ক্রু, ঠিক আছে। এরকম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হ্রস্ব দীর্ঘের জন্য আমরা দুটো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম এবং অভ্যাস করলাম সবাই। তো যেটা আমাদের প্রাথমিক কর্তব্য হচ্ছে এখন তাহলে কি, যে যখনই যখনই এইরকম অন্তত হ্রস্বের ক্ষেত্রে হয়তো একটু এই যে যেটা বললাম যে রিদিমটাকে মানে একটা একটা শ্লোক একটা নির্দিষ্ট রিদিমে চলছে, শুনতে খুব একেবারে একটা বেশ দারুণ ফ্লোতে চলছে, এই বিষয়টা আমাদের কানে তখনই হবে যখন হ্রস্ব দীর্ঘের মধ্যে আমরা ঠিকঠাক সামঞ্জস্য রাখতে পারবো। এবারে এখন আপনাদের অন্তত এতটুকু করতেই হবে যে শ্লোক উচ্চারণের সময় যখনই দীর্ঘ বর্ণ আসবে সেটাকে অবশ্যই টানবেন। মানে দীর্ঘ বর্ণ যেন আপনারা ওটাকে স্কিপ করে যাচ্ছেন, হ্রস্বর মতো উচ্চারণ করে দিচ্ছেন, টানছেন না, এমনটা যেন না হয়। এবারে হ্রস্ব বর্ণের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি উচিত কি, যে হ্রস্ব বর্ণকে জাস্ট টাচ করে ইমিডিয়েট আমাকে পরের অক্ষরে যেতে হবে। হ্রস্ব বর্ণের ক্ষেত্রে এমনটা যেন মনে না হয় যে আমি ওখানে একটা স্টপ করেছি, একটা সামান্য অল্পক্ষণ হলেও যেন একটা স্টপ করেছি, ব্রেক করেছি, এমনটা যেন হ্রস্ব বর্ণের ক্ষেত্রে না হয়। ওটা কিন্তু কানে লাগবে যদি হয়। ওই জন্য সেটা হয়তো হ্রস্ব বর্ণের ক্ষেত্রে এখন একটু সমস্যা হতে পারে, আপনাদের একটু ব্রেক হতে পারে কখনো কখনো, মানে পরপর যদি চারটে হ্রস্ব বর্ণ এসে যায় আপনাদের হয়তো ওটা ইমিডিয়েট ওইভাবে উচ্চারণ করা একটু সমস্যা হতে পারে। কিন্তু দীর্ঘ বর্ণের ক্ষেত্রে যেন ভুলটা একেবারে না হয়। দীর্ঘ বর্ণ মানে আমাদেরকে টানতেই হবে, এটা যেন এখন সবারই হয়, ওটা যেন মাথায় সবসময় খেয়াল থাকে। হ্রস্ব বর্ণের ক্ষেত্রেও খেয়াল অবশ্যই থাকবে যে আমাকে ইমিডিয়েট পরের অক্ষরে যেতে হবে, হ্রস্ব মানে টাচ করে,
কিন্তু সেটা বিভিন্ন ক্ষেত্রে হয়তো পরপর 5-6টা 4টে হ্রস্ববর্ণ এলে হয়তো নতুন নতুন একটু সমস্যা হতে পারে, একটা স্টপ হতে পারে, ব্রেক হতে পারে, কিন্তু দীর্ঘবর্ণে যেন কোনো রকম ভুল ভ্রান্তি এখন না হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, স্বপন বাবু আপনি স্পিকারটা অন করেছেন? স্বপন বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ঠাকুরের যে প্রণাম মন্ত্র আছে এটাই অভ্যাস করব, ঠিক আছে? একই রকম ঠিক। হ্রস্ব দীর্ঘের জন্য। আচ্ছা বেশ, চলুন। স্থাপকায় চ ধর্মস্য স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় অবতার বরিষ্ঠায়। আচ্ছা, বরিষ্ঠায় না, ব মানে অকার, বাংলার ওই যে ওকার বলা বিষয়টা, অকারকে ওকার বলা, ওটাকে ছাড়তে হবে এবারে আস্তে আস্তে। মানে সংস্কৃতে যখন বলছেন তখন ওটাকে মাথায় রাখতে হবে, মানে অটাকে যেন অ শোনায়, ঠিক আছে? অবতার বরিষ্ঠায় অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। রামকৃষ্ণায় তে নমঃ। ওকে, ঠিক আছে। তো এবার আমরা আমাদের কিছু উচ্চারণের বিষয়গত কিছু বিষয়ে কিছু দেখি আরো। বিগত ক্লাসে তারা আমরা মুখ্যত হচ্ছে আমরা স্বরবর্ণের বিষয়ে দেখেছিলাম, স্বরবর্ণের স্পষ্ট উচ্চারণ, আর স্বরবর্ণের হ্রস্ব আর দীর্ঘ হওয়াটা এই যে বৈশিষ্ট্য, সেটা শুধুমাত্র তো স্বরবর্ণের, ব্যঞ্জন বর্ণের তো আর হ্রস্ব দীর্ঘ হয় না। তাই হ্রস্ব বর্ণের এই যে দুটো বৈশিষ্ট্য, হ্রস্ব এবং দীর্ঘ হওয়াটা, এই দুটোকে ব্যালেন্স করতে হবে। হ্রস্ব মানে কম সময়, দীর্ঘ মানে বেশি সময়, এইটাকে আমাদের অভ্যাস করতে হবে। ঠিক আছে, এই দুটো বিষয় আমরা দেখেছিলাম। আজকে আমরা তার প্র্যাকটিক্যাল দুটো এক্সাম্পল প্রত্যেকে পড়লাম। আচ্ছা, আজকে আমরা এবারে ব্যঞ্জন বর্ণের বিষয়ে দেখব। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের বিষয়ে একই রকম ভাবে বলবো। আমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষাতে এখনো পর্যন্ত কাউকে কখনো শুনতে হয়েছে যে কোনো একটা পার্টিকুলার বর্ণ সেটা সঠিক জায়গা দিয়ে উচ্চারণটা করছি না, এরকম কোনো কমপ্লেন এসছে এখনো পর্যন্ত? ধরুন তিনটে সকার, তিনটে আমাদের সকার আছে, তিনটে সকারকে আমরা কি কি নামে ডাকি? দন্ত সকার, তালব্য সকার আর মূর্ধন্য সকার, তাই তো? এই যে আমরা সকারকে একটা করে এইরকম একটা করে আমরা বিশেষণ দিচ্ছি, প্রত্যেকটা সকারের পিছনে একটা করে বিশেষণ রয়েছে, কি? মূর্ধন্য, তালব্য, দন্ত। এই বিশেষণগুলো তার সিগনিফিক্যান্সটা কি আছে? কারণ ওই সকারটা মূর্ধন্য সকার, মানে সেটা মূর্ধা দিয়ে উচ্চারিত হয়, তাই জন্য ওটাকে বলছি মূর্ধন্য সকার। যে সকারটা তালু দিয়ে উচ্চারিত হবে, মানে যে সকারটার উচ্চারণ স্থান তালু, সেটাকে আমরা বলছি তালব্য সকার। যে সকারের উচ্চারণ স্থানটা হচ্ছে দন্ত, সেটাকে আমরা বলছি দন্ত সকার। আচ্ছা, বাংলাতে তাহলে আমরা কি এরকম উচ্চারণের ক্ষেত্রে পার্থক্য করি? তিনটে সকারের ক্ষেত্রে বাংলাতে আমরা তিনটে সকারের উচ্চারণ কিন্তু একই করি, তাই তো? বাংলাতে আমরা যেটা করি সেটা আসলে, আচ্ছা এবার এই স্পেসিফিক জায়গাগুলো বুঝতে হবে। আচ্ছা, প্রত্যেকে জাস্ট সবাইকে স্পিকার অন করতে হবে না। মূর্ধা বলতে কোন জায়গাটা বলুন তো? মূর্ধা বলতে হচ্ছে
আমরা ট বর্গ যেখান থেকে বলছি, ট বর্গ বললে ঠিক জিভটা যেখানে টাচ করছে সেটা হচ্ছে মূর্ধা। ট ট ঠ ড ঢ বলুন প্রত্যেকে, জাস্ট মিউট ট অবস্থায় বলুন। ট ঠ ড জিভটা ঢ কোথায় টাচ করছে? একেবারে আমাদের মূর্ধা। উপরের যে প্লেট রয়েছে, মুখের উপরের যে প্লেটটা রয়েছে, স্তর রয়েছে, তার একেবারে পিছন দিকে, তাই না? হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে মূর্ধা। তাহলে মূর্ধন্য সকারের সঠিক উচ্চারণ কি? যদি আমি জিভটাকে আমি ওখানে টাচ করে যদি সকার বলি, সেটাই হচ্ছে মূর্ধন্য সকারের সঠিক উচ্চারণ। স, জিভটাকে ঠিক যেখান থেকে ট বলছেন সেখান থেকে স বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকমই তালব্য সকার। তালব্য সকার মানে তার উচ্চারণ স্থানটা কি? তালু। তালু মানে হচ্ছে, দেখুন, আচ্ছা বলুন তো, চ ছ জ ঝ, জিভটা কোথায় টাচ করছে? চ ছ জ, মূর্ধার জিভটা ঠিক কোথায় পেছনের টাচ দিকে করছে? আরো। আমাদের উপরের যে প্লেট রয়েছে তার মাঝখানে, তাই না? হ্যাঁ, তার মাঝের দিকে, মানে টয়ের ক্ষেত্রে হচ্ছে একেবারে পিছন দিকে, আর একটু জিভটা একটু সামনের দিকে চলে আসছে, মানে মাঝ বরাবর চলে আসছে, তাই তো? তাহলে ওইটা হচ্ছে হ্যাঁ। তালু। তাহলে ওখানে টাচ করে যদি আমি একটা স বলি, সেটা হচ্ছে তালব্য সকারটা। তালব্য সকারের সঠিক উচ্চারণ কি? যদি আমি জিভটাকে আমাদের ওই জায়গায় টাচ করে বলি যেখান থেকে চ বলছি, চ ছ জ ঝ যেখান থেকে বলছি, তাহলে স, এটাই হচ্ছে তালব্য সকারের সঠিক উচ্চারণ। আচ্ছা, দন্তীয় সকারের সঠিক উচ্চারণ কি? আপনি যেখান থেকে ত বলেন, ত থ দ ধ, তো, ঠিক ওখান থেকেই যদি একটা ওই ঠিক আহ, ওই জায়গা দিয়েই যদি আমি যেমন ভাবে ত থ দ ধ বলছি, ঠিক ওইভাবেই আর কি যদি আমি এটা স বলি, সেটা হচ্ছে দন্তীয় স। বলুন, ত থ দ ধ স, স, এটা হচ্ছে দন্তীয় স। ত থ দ ধ স। স, স। তাহলে এবারে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে তো এরকম নেই, তাই তো? বাংলা ভাষার ক্ষেত্রে তিনটে সকারের উচ্চারণ আমরা একই করি, তাই তো? আচ্ছা, এরপরে হ্যাঁ, একটা পেট কাটা ব আছে, একটা অন্তস্থ ব আছে, মানে বর্গীয় ব, অন্তস্থ ব। এই দুটো বয়ের উচ্চারণ আমরা বাংলাতে একই করি, কিন্তু এই প্রত্যেকটা বর্ণের একটা স্পেসিফিক উচ্চারণ আছে। ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমরা সংস্কৃত যখন উচ্চারণ করব, সংস্কৃত ভাষায় যখন উচ্চারণ করব, তখন ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ বলতে এক কথায় কি বুঝবো আমরা? যে ওই পার্টিকুলার যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, পার্টিকুলার ব্যঞ্জন বর্ণগুলির যেটা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই যদি আমি সেই বর্ণের উচ্চারণ করি, তবেই আমি সঠিক উচ্চারণ করছি। এতটুকুই তাৎপর্য, এতটুকুই। ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ সংস্কৃত ভাষার দৃষ্টিতে কীরকম না, যে বর্ণের যেটা স্পেসিফিক উচ্চারণ স্থান, সেই স্পেসিফিক উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণের উচ্চারণ যদি করতে পারি, তাহলেই আমি সঠিক ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করছি। এই বিষয়টা বোঝা গেছে? তাহলে এখন আমাকে জানতে হবে, তাহলে একটা প্রশ্ন সবার মনে আসছে যে স্যার কোন কোন ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান কোনগুলো, সেটা তো জানতেই হবে, তাই না? এই প্রশ্ন তো সবারই আসছে এখন। আচ্ছা দেখুন, আচ্ছা এটা আসলে এই যে কোন কোন বর্ণের উচ্চারণ স্থান কোনগুলো, সেটা কিন্তু আমাদেরকে আলাদা করে জানার প্রয়োজন নেই। আমাদের মুখের যে আদলটা, অর্থাৎ আমাদের এই যে মানে ধ্বনি উচ্চারণের যে মেকানিজম, সেই মেকানিজমটা কিন্তু এটা একেবারে সৃষ্টি থেকেই রয়েছে আমাদের। অর্থাৎ মানে বিষয়টা এরকম, একটু প্র্যাকটিক্যালি যদি বোঝেন, আপনাকে যদি এখন একটা বলতে বলা হয় যে ত বলুন, ত, মানে ত উচ্চারণ করলে যে সাউন্ড আমি শুনতে পাচ্ছি,
ত থ, ত উচ্চারণ করলে যে সাউন্ড শুনতে পাচ্ছি, আপনাকে যদি এখন আমি বলি যে এই একই সাউন্ড আপনি জিভটাকে ওই একেবারে যেখান থেকে ট বলছেন ওখানে টাচ করে ওই তয়ের সাউন্ডটা বার করে দেখান, কেউ পারবেন কি? মানে তকে এখন যদি কাউকে বলতে বলা হয় যে ত বলুন, এবং জিভটাকে কোথায় টাচ করবেন? মূর্ধাতে, মানে একেবারে পিছন দিকে, উপরের প্লেটের পিছন দিকে, যেখান থেকে ট ঠ ড ঢ বলছেন ওই জায়গায় জিভটা টাচ করে আপনি ত বলতে পারবেন? ত থ দ ধ বলতে পারবেন? না, পারা যাবে না। সম্ভব না। তার মানে কি, যে মানে যত রকমের সাউন্ড আছে, আমরা যে কোনো বর্ণ উচ্চারণ করলে যে সাউন্ড পাচ্ছি, যেটাকে লিঙ্গুইস্টিক্সের ভাষায় বলা হয়, মানে ভাষাবিজ্ঞানের ভাষায় বলা হয় ফোনিম, মানে ধ্বনি। অর্থাৎ যে সাউন্ড আমরা শুনতে পাচ্ছি কোনো বর্ণ উচ্চারণ করলে, সেই সাউন্ড কিন্তু ওটা বাই মেকানিজম, মানে আমাদের মুখের যে আদল মেকানিজমটা, ধ্বনি উচ্চারণের যে মেকানিজম, সেটা কিন্তু একটা, ওটা বাই প্রোডাক্ট একটা আছে। অর্থাৎ ওই পার্টিকুলার সাউন্ড ওই জায়গায় মানে ওইভাবেই হবে, মুখের যে আদলটা হলে পরে ওই সাউন্ড হবে, সেটা হলে পরেই হবে। তাই আপনাকে ট ঠ ড ঢ এটার উচ্চারণ স্থান কি, এটা কিন্তু মানে না জানলেও হবে। মানে বিষয়টা এরকম যে আগুনে হাত দিলে হাতটা পুড়বেই। এখন যে জানে যে আগুনে হাত দিলে হাত পোড়ে, তারও হাতটা পুড়বে, আর যে জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়বে, তার হাতটাও আগুনে পুড়বে। তাই আগুনে হাত দিলে মানে আগুন যে আগুন আমাদের আগুন পোড়ায়, এটা জানলে বা না জানলে তার রেজাল্ট কিন্তু ভোগ করতেই হবে, তাই তো? যে জানে তাকেই পোড়াবে এমনটা তো না, যে জানে না তাকেও পোড়াবে। তাই আমাদের এই মানে বর্ণ উচ্চারণের ক্ষেত্রেও ঠিক একই রকম, মানে উচ্চারণ স্থান এটা হচ্ছে জানতেই হবে এরকম কিছু নেই। মানে কেউ উচ্চারণ স্থান জানে না মানে সে টয়ের উচ্চারণ ভুল বলছে এরকম না, ট ঠ ড ঢ ভুল বলছে এটা কিন্তু একদমই না। আপনি জানেন যে ট ঠ ড ঢ এর উচ্চারণ স্থান মূর্ধা, আপনি ঠিক বলছেন, তাই ট ঠ ড ঢ এর উচ্চারণ ঠিক করছেন। আর যে জানে না ট ঠ ড ঢ এর উচ্চারণ স্থান মূর্ধা, সে ভুল করছে, এমনটা কি? এমনটা তো না। অর্থাৎ এখানে যে উচ্চারণ স্থান জানে এবং জানে না, দুজনেই কিন্তু সঠিক বলছে। বিষয়টা কি বোঝানো গেল? হ্যাঁ স্যার। কিন্তু এখানে তাহলে আমরা ভুলটা করছি কোথায়? আমাদের যে মুখের মেকানিজম রয়েছে সেটা কিন্তু মানে কিছু কিছু বর্ণের ক্ষেত্রে ওটা মানে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় বলতে মানে ওই আসলেই আমরা ভুল বলছি ওটা, কিন্তু এই ভুলটাই আসলে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। মানে বাংলা ভাষাতে আমরা যেরকম ওই তিনটে সকারকে একই বলি, তালব্য সকারটাই বলি আমরা, মানে মূর্ধন্য সকারকেও তালব্য স্বয়ের মতো উচ্চারণ করি, দন্ত্য সকারটাকেও তালব্য স্বয়ের মতো উচ্চারণ করি। তাহলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, আমাদের এই অভ্যাসটাকে বদলাতে হবে। মানে আপনাকে যদি এখন চট করে বলা হয় যে একটা মূর্ধন্য সকারটাকে সঠিক করে বলে দেখান, হয়তো অনেকের জিভটা মানে ওই জায়গায় টাচ করে মূর্ধাতে টাচ করে স্বয়ের মানে সাউন্ডটা আসবেই না, অনেকের সমস্যা হতেই পারে। মানে ওই দীর্ঘদিন আর কি ওই তিনটে সকারকে স বলে, তালব্য স বলে আমাদের মানে ওই ব্রেনের সেটিংটা ওরকম হয়ে গেছে আর কি। তা এই যে সমস্যাটা, সেটা কিছু স্পেসিফিক ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেই আছে আমাদের, মানে বাংলা ভাষাতে যেগুলোকে আমরা আর কি মিক্সিং করে ফেলেছি আর কি। যেমন উঙা ইঙ, এই দুটোর আমরা একেবারে মানে যে পার্টিকুলার উচ্চারণ স্থান সেটা দিয়ে করি না। ইঙের উচ্চারণ, ঙের উচ্চারণ, এরকম তিনটে সকারের উচ্চারণ, দুটো বয়ের উচ্চারণ। তাহলে স্পেসিফিক কিছু বর্ণের ক্ষেত্রে আমাদের কি হয়ে গেছে, একটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি আমরা। বাংলা ভাষার ক্ষেত্রে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, এবারে আমাদের সেটাকে চেঞ্জ করতে হবে। সংস্কৃত ভাষার ক্ষেত্রে আমাদের কি করতে হবে,
ওই কথাটা মাথায় রাখতে হবে, যে বর্ণের যেটা স্পেসিফিক উচ্চারণ স্থান, সেই স্পেসিফিক উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণের উচ্চারণ করতে পারলেই তবেই আমি সঠিক। ঠিক আছে, তো এবার আমাদের ওই জন্য যে বর্ণগুলোর ক্ষেত্রে আমরা এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি, ভুল করছি, মানে ওই আর কি, যে উচ্চারণ স্থান সেটা দিয়ে করছি না। এখন ট ঠ ড ঢ এর যে সাউন্ড, এটা হচ্ছে একেবারে কি বলবো, মেকানিজমটাই এমন হয়ে গেছে, আমাদের মুখের মেকানিজমটাই এমন আছে, আপনি মানে ইচ্ছে করেও চাইলেও ভুলটা করতে পারবেন না। ট ঠ ড ঢ হচ্ছে বাই প্রোডাক্ট, ওই জায়গায় জিভ গেলেই, জিভ টাচ করলে তবেই ট ঠ ড ঢ উচ্চারণ করলে যে সাউন্ডটা হয় সেটা আসবে, মানে অন্য কোনো বিকল্প রাস্তাই নেই। তাই আপনি কখনো ভুল করেননি। কিন্তু ওই উঙা ইঙ এগুলোর ক্ষেত্রে কি হয়, ওই প্রায় একটা একই রকম শোনায় বলে, মানে ইয়া উঙা প্রায় কাছাকাছি, তো একটা যেটা যে সাউন্ডটা শোনায় সেটা আমরা মানে ধরে নিয়েছি যে ওটা উঙার সাউন্ড, ইঙর সাউন্ড, শয়ের সাউন্ড। তাহলে ওটা বাংলা ভাষার ক্ষেত্রে ওটা আমরা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি বলেই স্পেসিফিক কিছু বর্ণের ক্ষেত্রে আমাদের ওই যে উচ্চারণ স্থান সেটা দিয়ে করছি না, সেগুলোকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে উচ্চারণ স্থান, যার যেটা উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই সেই বর্ণগুলোর উচ্চারণ করতে হবে। সেটা সবার ক্ষেত্রে না, আমার একেবারে যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে সবগুলোকে দেখতে হবে না। যেগুলোর ক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তি রয়ে গেছে, মানে ভুলটাই অভ্যাস হয়ে গেছে, সেইগুলোকে ঠিক করতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তাহলে ওই তৃতীয় যে সমস্যা আছে এটা একজন কেউ পড়ুন। স্যার আমি পড়বো? হ্যাঁ ম্যাডাম পড়ুন। হ্যাঁ, সমস্যা 3, ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে উ, ইয়, মূর্ধন্য দন্তন, বর্গীয় ব, অন্তস্থ ব, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই বর্ণগুলির উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। এবারে সমাধান 3টাও সমাধানটা কি বলুন। পড়বো? হ্যাঁ বলুন বলুন, সমাধানটা বলুন। এই সমস্যা সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রমও করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যাস করব না। আমরা প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন উ এবং ইয়, এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে। আমরা প্রথমে ক বর্গের সাথে, অর্থাৎ ক, খ, গ, গ, উ, এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। তারপর ক, উ, খ, উ, গ, উ, ঘ, উ, এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। এভাবে ক্রমাগত অভ্যাস করতে থাকলে আমরা দেখব যে অংশে ক এর উচ্চারণ হচ্ছে সেই অংশ দিয়ে কেবলমাত্র উকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই স্থান দিয়ে সেই বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে বর্ণের উচ্চারণ স্থানগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা দেখুন, মানে যেটা বললাম আর কি একটু আগে, ওই আগুনের যে উদাহরণটা দিলাম, যে যে জানে তাকেও পোড়াবে আগুনে হাত দিলে, যে জানে না তাকেও পোড়াবে। ঠিক আমাদের যে বর্ণগুলো, মানে যে যে সাউন্ডগুলোর আসলে কি হয়, মানে মেকানিজমটা এতটাই স্ট্রং যে ওটাকে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না, বাই ডিফল্ট
মানে ক খ গ ঘ এটার যে উচ্চারণ স্থান, মানে যেটা সঠিক উচ্চারণ স্থান, আমি ওই উচ্চারণ স্থান দিয়েই ক খ গ ঘ বলতে পারবো, অন্য জায়গা দিয়ে চাইলেও বলতে পারবো না, মানে ভুলটা করতেই পারবো না। তাই আমাদের কি করতে হবে, যে বর্ণগুলোর ক্ষেত্রে ভুলভ্রান্তি রয়ে গেছে সেইটাকে আমরা শুরুতেই শুধুমাত্র সেটাকেই অভ্যাস করব। মানে এটা দেখুন, এটা খুবই কঠিন। মানে আপনার ব্রেনকে যদি বলা হয় আপনি দীর্ঘদিন ধরে এখন ঙকারটা বলছেন, হয়তো একটু সামনে দিয়ে তালু দিয়ে বলছেন, এখন যদি আপনাকে বলতে বলা হয় যে ঙকারটাকে ওই কণ্ঠ দিয়ে বলতে হবে, মানে ক খ গ ঘ যেখান থেকে বলছেন ওখান থেকেই বলতে হবে, মানে শুধুমাত্র ওই ঙকারটাকে ওখানে গিয়ে বলা এবং ব্রেনকে সেটা সেট করা খুবই কষ্টকর। হয়তো আপনি চেষ্টা করে এখন আপনি কনসাস মাইন্ডে বলে দেবেন, কিন্তু যখন শ্লোকের সাথে বলবেন তখন কিন্তু ভুলটাই বলবেন, কারণ তখন অতটা কনসাসনেস থাকবে না এই বিষয়টা নিয়ে। কারণ তখন আপনার ওই ব্রেনটা দীর্ঘদিনের যে অভ্যাসটা আছে সেই অনুযায়ী কাজটা করবে। অর্থাৎ দীর্ঘদিনে আপনি ঙকারটাকে ঠিক যেখান থেকে বলে এসছেন একটু উপরের দিক দিয়ে কণ্ঠ দিয়ে বলেননি, মানে ক খ গ ঘ যেখান থেকে বলা হয় সেখান থেকে ঙকারটা বললে ঠিক, কিন্তু সেখান দিয়ে যেহেতু আপনি বলেননি এতদিন, তাই আপনি ওই যেখান দিয়ে বলার অভ্যাস রয়ে গেছে, শ্লোক যখন বলবেন তখন কিন্তু সেখান থেকেই হবে, মানে ভুলটাই হবে। এখন কেবলমাত্র যদি বলতে বলা হয় আপনার কনসাস মাইন্ডে এখন আপনি হয়তো সেখান দিয়ে বলে দেবেন। ওই জন্য আমরা কেবলমাত্র অভ্যাসটা করব না, আমরা আমাদের ব্রেনটাকে সেট করব যে ঙকারটাকে ওই জায়গা থেকে ঙকারটা হয়, এইটাকে আমাদের ব্রেনকে সেট করার জন্য একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন করেই অভ্যাস করতে হবে। অর্থাৎ যেগুলো বাই ডিফল্ট আছে, মানে যেগুলো ঠিক একেবারে আছে, যেগুলো ভুল হতেই পারে না, সেইগুলোর সাথে আমরা এটাকে অভ্যাস করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। যেমন দেখবেন আমাদের হয় না, মানে সাধু সঙ্গে, মানে কেউ একটু বিগড়ে গেলে বা কিছু হলে কিছু আমরা কি বলি যে তাকে ঠিক করার থেকে তাকে একটা সাধু সঙ্গের মধ্যে ফেলে দিলে আপনা আপনিই ঠিক হয়ে যাবে, তাই না? মানে ডাইরেক্ট তাকে অনুশাসন করে আদেশ দিয়ে শাসন করে বুঝিয়ে যতটা শক্ত, তাকে যদি আমরা একটা সাধু সঙ্গের মধ্যে ফেলে দিই, একটা মানে 4-5 জন ভালো লোকের মধ্যে তাকে যদি মিশিয়ে দিই, তাদের সাথেই সবসময় যদি থাকে, সে কিন্তু ওটা ভালো হয়েই যাবে। ওই জন্য যে বর্ণের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে সেগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট অভ্যাস করলে ওটা অনেকটাই কঠিন, মানে ওটা আমরা কবে ঠিক করতে পারবো তার ঠিক নেই। কিন্তু একটা নির্দিষ্ট কৌশল, মানে যারা ঠিক আছে, যারা ভুল হতেই পারে না, তাদের সাথে যদি আমি সেটাকে অভ্যাস করি তাহলে আমার ব্রেনটা সেট হয়ে যাবে যে ওই জায়গা দিয়ে মোকারটা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে বর্গীয় বর্ণ বলতে যেখানে যেখানে আমরা পাচ্ছি বর্গের বর্ণ, মানে ক খ গ ঘ, মানে কি বলেছি প্রথম দুটো বর্ণ কি বলেছি, ঙ আর ঞ। তাহলে এই দুটো বর্ণ কোন বর্গের বর্ণ? 5টা বর্গ আমাদের, তাই তো? 5টা বর্গের মধ্যে কি কি? প্রত্যেকটা 5টা করে নিলে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, 5টা বর্গ। তাহলে ঙ আর ঞ কোন বর্গের বর্ণ? ক বর্গের বর্ণ। তাহলে ক খ গ ঘ তো আমাদের বাই ডিফল্ট ওটা আমাদের সেট হয়েই আছে, ওটা ঠিকই আছে, ওটা চাইলেও ভুল হবে না। তাহলে আমরা ওই জন্য বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে এই দুটো বর্ণের অভ্যাস করব। ঠিক আছে? ক খ গ ঘ ঙ। ঠিক আছে? ক খ গ ঘ ঙ। আচ্ছা, এবারে যেটা বলে রাখা দরকার, এই ঞ আর ঙ এই দুটোর ক্ষেত্রে কিন্তু কি করবেন, অভ্যাসটা কিন্তু মানে পুরোপুরি গোটা বর্ণের উচ্চারণ করার দরকার নেই। মানে গোটা বর্ণ বলতে ক খ গ ঘ উঙা, এরকম উঙা গোটা বর্ণের দরকার নেই। আমরা অভ্যাসটা কি করব, যেটা আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন কি? শ্লোক পড়াটা তো আমাদের প্রয়োজন, শব্দের উচ্চারণ বা শ্লোকের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে ঙ ঞ। সেখানে কি আর এই পুরোপুরি গোটা অক্ষরটা আসে? ঞ উঙা আসে কি? সেখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে ঙ, এতটুকুই ঞ। যে যতটুকু সাউন্ড আমাদের শ্লোকের জন্য লাগবে আমরা সেটাকেই অভ্যাস করব, গোটা অক্ষর আমরা বলবো না। তাহলে কিরকম বলবো? ক খ গ ঘ ঙ, এরকম, মানে উঙ এরকম গোটা না, ক খ গ ঘ ঙ। সেকেন্ড স্টেপ কি আছে?
ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, তারপরে ওটার সাথেই ঙ ঙ ঙ ঙ 4বার বলবো। এইভাবে বলে কি করতে হবে, ব্রেনটাকে সেট করতে হবে। যেমন ক খ গ ঘ একেবারে ওটা বাই ডিফল্ট সেট হয়ে আছে ওটা, ঠিক ঙকারটাকে ওইভাবে আমাদের সেট করতে হবে। মানে যেখানে যেখানে ঙ আসে, যেমন আমরা শ্লোক উচ্চারণ করার সময় যেখানে ক খ গ ঘ আসবে সেটাকে যেমন সঠিক উচ্চারণ বাই ডিফল্ট করে দেব, মানে অনায়াসেই করে দেব, কোনো রকম চেষ্টা ছাড়াই একেবারে আনকনশাস মাইন্ডেই করব, ঠিক সেরকমই ঙকারটাকেও যেন করতে পারি। তার জন্য আমাদের এই কৌশলে ওটাকে সেট করতে হবে। কিভাবে? 3টে স্টেপ, ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, ঙ ঙ ঙ ঙ। ঠিক আছে, 3টে স্টেপ। তাহলে যে যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমাদের সমস্যা আছে, অর্থাৎ ভুল জায়গা দিয়ে উচ্চারণ করছি, সেগুলোর ক্ষেত্রে এরকম আমরা 3 স্টেপ ফলো করেই সেই বর্ণের উচ্চারণটাকে আমরা ওই পার্টিকুলার জায়গাতে বসাবো। স্যার তৃতীয়টা কি বললেন? প্রথম দুটোতে গায়ে লেখা আছে, আর তৃতীয়টা? তৃতীয়টা হচ্ছে ওই মানে ঙকারটাকে যে বর্ণের অভ্যাস করছি সেটাকেই 4বার বলবো। মানে কিরকম আমি বললাম, ক খ গ ঘ ঙ ফার্স্ট, সেকেন্ড ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, থার্ড ঙ ঙ ঙ ঙ। এটাকে একটু স্পিডে বলবেন, ঠিক আছে? একটু স্পিডে মানে খুব স্পিডে না, কিন্তু একটা নির্দিষ্ট রিদিমে বলবেন, যাতে এই ঙটা এতবারই বলবো যেন ওটাকে ব্রেন আস্তে আস্তে সেট করে নেয়। ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ, ঙ ঙ ঙ ঙ। এক নিঃশ্বাসে বললে আরো ভালো। তাহলে বিষয়টা বোঝাতে পেরেছি আশা করি। কারো কোনো যদি প্রশ্ন থাকে বা মানে সংশয় থাকে বলুন। কিভাবে অভ্যাস করতে হবে, কারো কোনো ডাউট নেই তাহলে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি বর্ণ দেখেছিলাম? স্যার হ্যাঁ বলুন। স্যার আমি একটা কথা বলবো স্যার। অবশ্যই। বলছি কি যে ওই যে প্রথম যে শ্লোক যে যে দুটো আমরা পড়লাম, যে শ্লোক দুটো, হ্যাঁ, হ্যাঁ ওই শ্লোকটা একটু ওয়ার্ড ভেঙে ভেঙে যদি বলতেন কোন জায়গাটা হ্রস্ব কোন জায়গাটা দীর্ঘ হচ্ছে, আচ্ছা, হ্রস্ব দীর্ঘ। কোন তার আগে ওইখানটা। আমাদেরকে বলতে হবে বিগত ক্লাসে দেখানো হয়েছিল কোনগুলো হ্রস্ব স্বরবর্ণ। হ্যাঁ সেটা তো দেখলাম। হ্যাঁ এবারে ওইখানটা যদি কনফিউশন নেই। হ্যাঁ ওইখানটা একটুখানি বলে দিলে বোধ একটুখানি ভালো হতো। এটা ওখানে বলা মানে তাহলে আমাদের ওখানে কনফিউশন আছে। আচ্ছা। যেটা দেখানো হয়েছিল কোনগুলো হ্রস্ব স্বরবর্ণ কোনগুলো দীর্ঘ স্বরবর্ণ, এখানে যদি কোনো কনফিউশন না থাকে তাহলে শ্লোকের ক্ষেত্রেও কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা দেখুন এখানে মানে কি কি আছে স্বরবর্ণ। দেখুন স্বরবর্ণ বলতে এবারে স্বরবর্ণের উচ্চারণ আমরা দুভাবে করতে পারি। যেমন ব্যঞ্জন বর্ণ হচ্ছে স্বতন্ত্র না, ব্যঞ্জন বর্ণ হচ্ছে পরতন্ত্র, পরাধীন। ব্যঞ্জন বর্ণ তো আমরা শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারি না, স্বরবর্ণের সাহায্য নিয়ে, স্বরবর্ণের সাহায্য নিয়েই হয়। স্বরবর্ণের ক্ষেত্রে স্বরবর্ণ হচ্ছে স্বতন্ত্র, অর্থাৎ সেটা কেবলমাত্র উচ্চারিত হতে পারে। অ আ ই স্বরবর্ণের উচ্চারণও সম্ভব, আবার ব্যঞ্জন বর্ণের সাথেও সম্ভব। তাহলে আমাদের দেখতে হবে স্বরবর্ণ, মানে ব্যঞ্জন বর্ণের সাথে সাথে থাকলে সেটা দেখায়, ব্যঞ্জন বর্ণের সাথেই থাক। তাহলে বেদানাম একার আকার আকার দুটোই দীর্ঘ, যে একার আকার দুটোই দীর্ঘ, আকার দীর্ঘ, আকার আছে অকার আকার দুটোই দীর্ঘ, আছে তাহলে লিখতে হবে তিনটেই দীর্ঘ, তিনটেই দীর্ঘ। মস্মি মকারের সাথে অকার আছে, অকারটা হ্রস্ব, মি হ্রস্ব, বা আকার দীর্ঘ আছে, দীর্ঘ
দীর্ঘ। হুম, স বহ, সটার হর্ষ, বটাও হর্ষ, অকার আছে। আচ্ছা স্যার। ইন্দ্রিয়ানাম, দেখুন ইকারটা এখানে কেবল মানে কেবলমাত্র স্বরবর্ণ আছে, কিন্তু এটা হ্যাঁ টানবো না, সর্বর্ণ। এটা টানবো না। হুম, হুম, ইন্দ্রি, দি, দি, ইকারটাও হ্যাঁ। হর্ষ, এটাকেও টানবো না। ইয়া নাম, আ, দুটো আ আছে, তাহলে আকার দিয়ে টানতে হবে। মনশ্চাস্মি, ম নাম, উকার আছে। চাস্মি, আকার আছে, দীর্ঘ টানতে হবে। ইকার টানতে হবে না। দন্ত্যানা, দন্ত্য আকার আকার, এটাকে টানতে হবে। দকার হ্রস্ব, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবারে দেবানা, বুঝেছি। ঠিক হুম, আছে? হ্যাঁ ঠিক আছে এবার। বেশ, হুম, স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমাদের কোন কোন বর্ণের সমস্যা ছিল? ঙ, ঞ। দেখুন বাংলাতে এই দুটো বর্ণের ক্ষেত্রে আমরা কি করতাম, একটা মিক্সিং করতাম, দুটো একই বলতাম, ডিফারেন্স কিছু বোঝা যেত না। তাহলে এখন আমাদের কি করতে হবে, আলাদা করে ডিফারেন্সটা বোঝাতে হবে। ডিফারেন্স বোঝানো মানে যেটা পার্টিকুলার উচ্চারণ স্থান সেটা দিয়ে করতে হবে। মানে ক, খ, গ, ঘ যেখান থেকে বলছি সেখান থেকেই ঙ বলতে হবে, আর ঞটা বলতে হবে যেখান থেকে আমি চ, ছ, জ, ঝ বলছি। ঠিক একই রকমভাবে মূর্ধন্য, দন্তন্য দুটোকে কিন্তু বাংলাতে আমরা একই বলি, তাই তো? বাংলাতে আলাদা উচ্চারণ হয় না, দুটোর ক্ষেত্রেই আমরা দন্তীয় নকারটাই বলি। তাহলে এটার ক্ষেত্রে অভ্যাস করব কিভাবে, একই রকমভাবে বর্গীয় বর্ণের সাহায্য নিয়েই করব। তাহলে ঞ আকারের অভ্যাস কিভাবে করব, দেখুন ঞ আকারের অভ্যাস করব চবর্গ দিয়ে, তাই তো? ঞ আকার যেহেতু চবর্গের বর্ণ, তাহলে এটা দিয়ে করব। চ, ছ, জ, ঝ, ঙ, চ, ঞ, ছ, ঞ, জ, ঞ, ঝ, ঞ, 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 এই ক্রমে। একই রকমভাবে মূর্ধন্য কোন বর্গের বর্ণ? ট বর্গের বর্ণ, তাই তো? তাহলে ওটারও অভ্যাস করব আমরা ট বর্গ দিয়ে। ট, ঠ, ড, ঢ, ণ, ট, ণ, ঠ, ণ, ড, ণ, ঢ, ণ, 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 ণ। দেখুন আপনাদের যদি এখন বলা হয়, অনেকের হয়তো এটা হবেই না, যে যেখান থেকে ট বলছি ওখানে টাচ করে, জিভটাকে ওখানেই টাচ করে ন বলতে, অনেকের হয়তো এটা এখন হবেই না। ঠিক আছে, কেউ কেউ থাকবেন যে ওটা করতেই পারছেন না ডাইরেক্ট, কিন্তু যদি আমরা ট বর্গের সাহায্য নিয়ে করি তখন তো অবশ্যই হবে। কেন না, তখন যেহেতু ট, ঠ, ড, ঢ যখন বলছি, অলরেডি আমাদের জিভটা ওখানেই টাচ করেই আছে, তাই জন্য ওটার সাথে ওই রিদিমেই ওখান দিয়ে ন বলাটা খুব সোজা। যখন ট বর্গের সাথে বলবো, ট, ঠ, ড, ঢ, ণ, ট, ন, ঠ, ন, ড, ন, ঢ, ন, ণ, ন, ণ, ন। ঠিক আছে, একই রকমভাবে দন্ত্যন্য। দন্ত্যন্য কোন বর্গের বর্ণ? দন্তন্য হচ্ছে ত বর্গের বর্ণ, তাই তো? ত, রাইট? তাহলে ত বর্গ দিয়ে অভ্যাস করব। ত, থ, দ, ধ, ন, ত, ন, থ, ন, দ, ন, ধ, ন, 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 ন। ঠিক আছে, ত, থ, দ, ধ, ন, ত, ন, থ, ন, দ, ন, ধ, ন, 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 ন। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের যে যেগুলো বর্গ রয়েছে, এই বর্গের মধ্যে আপনি খেয়াল করে দেখুন, ট বর্গ কোথা থেকে বলছি? মূর্ধা থেকে বলছি, তাই না? দেখুন ট, ঠ, ড, ঢ যখন বলছি তখন জিভটা কোথায় হ্যাঁ, টাচ করছে? মূর্ধাতে, পিছন দিকে। হুম, আর হুম। মূর্ধন্য সকার, তাহলে মূর্ধন্য সকারের সাথে কোন বর্গের মিল রয়েছে? ওই ট ট ট বর্গের, বর্গের। তাহলে মূর্ধন্য সকারের অভ্যাসও আমরা একই রকম ওইখানে ভাবেই বর্গ। ট বর্গের সাহায্য নিয়েই করব, হুম, যার সাথে যার মিল রয়েছে। তাহলে হুম, ট, ঠ, ড, ঢ, স, ট, স, ঠ, স, ড, স, ঢ, স, 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 স। বোঝা গেছে বিষয়টা? যার সাথে এই তিনটে শব্দের হ্যাঁ, ক্ষেত্রে যার সাথে যার মিল রয়েছে। একই রকম ভাবে হুম। দেখুন, চ বর্গ বলুন, চ, ছ, জ, ঝ, চ ছ জিভটা ছ। কোথায় টাচ করছে?
মাঝখানে, উপরের দিকের মাঝখানে, হুম হুম ওটাই হচ্ছে তালু। হুম। তাহলে ওটা আমাদের কি তালব্য সকার। তালব্য সকারের সাথে কার মিল রয়েছে? চবর্গের। তাহলে ওই ছ। হ্যাঁ, চবর্গের। হ্যাঁ, ছ বর্গের, হ্যাঁ। তাহলে আমরা চবর্গের সাহায্য নিয়ে তালব্য সকারের অভ্যাস করব। চ ছ জ ঝ স, চ স ছ স জ স ঝ স, স স স স। বোঝা গেছে? একই রকম ভাবে দন্ত্য স, দন্ত্য স এর সাথে কোন বর্গের মিল পাচ্ছি আমরা? ত বর্গ, ত তবর্গ। থ দ। ত থ দ ধ। তাহলে তবর্গের সাহায্য নিয়ে আমরা দন্ত্য স এর অভ্যাসটা করব। ওই জন্য দেখুন শুরুতেই বলা হয়েছিল যে এই সমস্ত বর্ণের উচ্চারণ আমরা বর্গীয় বর্ণের সাহায্য নিয়েই করব। ঠিক আছে? তাহলে ত থ দ ধ স, স ত স, থ স, দ স, ধ স, স স স স। ত থ দ ধ স, ত স থ স, দ স, ধ স, স স স স। ঠিক আছে? কারো কোনো সংশয় আছে? এই যে কয়েকটা বর্ণ হলো আমাদের, যে বর্ণগুলোর আমাদের উচ্চারণ ঠিক করতে হবে, কি কি বর্ণ? ঞ, উঙা, আচ্ছা উঙা, ঞ, মূর্ধন্য নকার, দন্ত্য নকার, তিনটে সকার। এই কয়েকটা যে বর্ণ, এই বর্ণগুলোর উচ্চারণ আমরা কিভাবে ঠিক করব, কিরকম অভ্যাস করতে হবে, এটা নিয়ে কারো কোনো সংশয় রয়েছে? কারো কোনো প্রশ্ন নেই? এটা আমরা তাহলে 3 স্টেপস এটাতেই অভ্যাস করব। ঠিক আছে? তাহলে কারো কোনো সংশয় নেই। তাহলে বাকি রয়ে গেছে কোন দুটি বর্ণ? বর্গীয় বকার আর অন্তস্থ বকার। আচ্ছা, বর্গীয় বকারের উচ্চারণটা খুব সোজা। আপনি দেখুন তো, বলুন তো, প ফ বলুন। প ফ বললে ঠিক যেমন হচ্ছে মুখটা, কি হচ্ছে? প ফ বললে আমাদের দুটো প ঠোঁট ফ পুরোপুরি ব টাচ ভ করছে, তাই ম। তো? হ্যাঁ, দুটো দুটো ঠোঁটের, হ্যাঁ, ওষ্ঠবর্ণ। তাহলে দুটো ঠোঁট টাচ করেই যে বর্ণটা, যে বকারটা বলবেন সেটাই তাহলে বর্গীয় ব, মানে পেট কাটা ব। তাহলে প ফ ব, মানে প ফ এর মধ্যে যে বকারটা হবে সেটা হচ্ছে বর্গীয় ব। প ফ ব, দুটো ঠোঁট পুরোপুরি টাচ করবে। ঠিক আছে? আচ্ছা, অন্তস্থ ব এর বিপরীত, অর্থাৎ দুটো ওষ্ঠ বা দুটো ঠোঁট টাচ করবে না। টাচ না করে যদি আমরা একটা ব বলতে চাই, মানে বয়ের মতো সাউন্ড করতে চাই, তাহলে সেটা হচ্ছে অন্তস্থ ব। তাহলে কি পার্থক্য কি? দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করে জুড়ে দিয়ে যদি আমরা একটা ব বলি সেটা বর্গীয় ব বা পেট কাটা ব, আর পুরোপুরি জুড়ে না দিয়ে টাচ না করে যদি আমরা ব বলি সেটা হচ্ছে অন্তস্থ ব। তাহলে ব আর টাচ না করলে ও, ব ও, ডিফারেন্স বোঝা যাচ্ছে? ব ও, ব ও। তাহলে কারো কোনো ডাউট নেই? বলুন, যদি কোনো প্রশ্ন থাকে বলুন। ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো এভাবেই ঠিক করতে হবে। এগুলো কিন্তু একটা ভালো করে, মানে খুব ভালো অভ্যাস না করলে কিন্তু শ্লোক যখন বলবেন তখন কিন্তু ভুলটাই আসবে, তাই না? দীর্ঘদিনের যে অভ্যাসটা রয়েছে আমাদের এতদিন, মানে অভ্যাসটা, আপনি যখন শ্লোক বলবেন তখন তো আপনার মাইন্ড এত কনসিয়াস থাকবে না যে এই নকারটাকে মূর্ধা দিয়ে বলতে হবে, সকারটাকে মূর্ধা দিয়ে বলতে হবে। শ্লোক যখন বলবেন তখন বাই প্রোডাক্ট আপনার দীর্ঘদিনের যে অভ্যাস, সেটাই কিন্তু, সেটারই আউটপুট হবে। অর্থাৎ তখন কিন্তু ভুলটাই আসবে। ওই জন্য এটা আমাদের ততটাই অভ্যাস করতে হবে যেন শ্লোক বলার সময় আনকনসিয়াস মাইন্ডেও এই বর্ণগুলো সঠিকভাবে, সঠিকভাবে বলতে সঠিক উচ্চারণের স্থান দিয়েই উচ্চারিত হয়। তাহলে সেটার জন্য কিন্তু একটা খুব ভালো রকম অভ্যাস করতে হবে। এবং অভ্যাসটা কিভাবে করবেন? যে তিনটে যে স্টেপের কথা বললাম, এই 3 ধাপেই অভ্যাসটা করতে হবে।
কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবাই যা বলা হয়েছে বুঝতে পেরেছেন? রেণুকা ম্যাডাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে আপনাদের একটা হোম টাস্ক থাকবে এরকম। এটা পুরো এরকম উচ্চারণ করে করে আমরা কি আবার আপনাকে ওরকম ভাবে দেবো টাস্কটা এরকম ভাবে ভয়েস নাকি? রেকর্ডিং করে আপনারা কিন্তু শুধুমাত্র এমনটা নয় যে হোম টাস্ক করার জন্যই একটা হ্যাঁ হ্যাঁ, সেটা ভয়েস মেসেজ করলেন, এমনটা না। আপনাদের আচ্ছা। কিন্তু এটা শ্লোকে অ্যাপ্লাই করতে হবে। হুম। শ্লোকে ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাদের যতটা অভ্যাস প্রয়োজন ততটা কিন্তু করতে হবে। শ্লোকে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট তখনই করতে পারবেন যখন মাইন্ডেই আমি সকারকে তিনটে সকারের যেটা স্পেসিফিক আচ্ছা। কারণ শ্লোক যখন বলবেন তখন কিন্তু আপনার মনটা কিন্তু কনসিয়াস থাকবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক থাকবে। কিরকম থাকবে তাহলে কি করতে হবে? এই যে তিনটে স্টেপ বলেছি এইভাবে আপনাদেরকে ওই ভয়েস রেকর্ডিং করে পাঠাতে হবে। কিরকম? ক খ গ ঘ ঙ ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ ঙ ঙ ঙ ঙ। নেক্সট ঞ চ ছ জ ঝ ঞ চ ঞ ছ ঞ জ ঞ ঝ ঞ ঞ ঞ ঞ ঞ। নেক্সট মূর্ধন্য ট ঠ ড ঢ ণ ট ন ঠ ন ড ন ঢ ন ন ণ ণ ণ। দন্ত্যন্য ত থ দ ধ ন ত ন থ ন দ ন ধ ন ন ন ন ন। নেক্সট তালব্য শ চ ছ জ ঝ স চ স ছ স জ স ঝ স স স স স। ট ঠ ড ঢ স স ট স ঠ স ড স ঢ স স স স স। ত থ দ ধ স ত স থ স দ স ধ স স স স স। তাহলে এইরকম একটা ভয়েস রেকর্ডিং করে আপনাদেরকে পাঠাতে হবে। বোঝা গেছে? ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করব এখন। নেক্সট ক্লাসে যেহেতু নতুন লেসন শুরু হবে, আজকে আর শুরু করছি না। তাহলে এইটা আপনারা ভালো করে অভ্যাস করে আগামী বুধবার যেহেতু ক্লাস, তাহলে বুধবারে একই রকমভাবে 5টার আগে, বিকাল 5টার আগেই প্রত্যেকে পাঠিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। বেশ, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর যে দুটো শ্লোক আমি আজকে অভ্যাস করিয়েছি ওই দুটো শ্লোকও প্রত্যেকে ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন। আমি দুটো শ্লোক ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি, ওটাকে শুনে প্রত্যেকে ভালো করে অভ্যাস করে যতটা সঠিকভাবে পারবেন একটু পাঠানোর চেষ্টা করবেন। ওই দুটো শ্লোক স্যার কোন মানে কোন চ্যাপ্টারে মানে আছে একটু চ্যাপ্টারে না, বলবেন? ওটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই ঠিক আছে। পিডিএফটা আছে, অনুকরণীয় শ্লোক পিডিএফটা পাঠিয়ে দেবো এখান থেকে। তাহলে প্রথম দুটো শ্লোক ওটাকে ভালো করে শুনে আরো ভালো করে অভ্যাস করে ওটার সাথেই প্রত্যেকে পাঠাবেন। ঠিক আছে? তাহলে হোম টাস্ক আপনাদের দুটো ঠিক আছে। থাকছে। একটা হচ্ছে ওইটা অভ্যাস করা, ব্যঞ্জন বর্ণগুলো ওইভাবে ওই তিনটে স্টেপে অভ্যাস করে ওটাকে একটা ভয়েস রেকর্ড করা, আর তার সাথেই দুটো শ্লোক। ঠিক আছে? প্রত্যেকের ক্লিয়ার সবকিছু? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ক্লাস আবার দেখা হবে। ও আচ্ছা,
যাই হোক, কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? যা হচ্ছে সব বুঝতে পারছেন তো? না স্যার, ঠিক আছে। বেশ, ঠিক আছে তাহলে, শুভরাত্রি। 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 শুভরাত্রি স্যার।